হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। তাহলে এর অ্যান্সার হবে বলছে একজন অ্যান্সার হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। একটা বৃত্ত আছে, এই বৃত্তের ধরো এটা হচ্ছে কেন্দ্র, একটা জ্যা বলেছে, এটা হচ্ছে একটা জ্যা, ব্যাসার্ধ 10 সেমি আর জ্যা হচ্ছে 12 সেমি। জ্যাটা হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, আর এই ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেমি। তাহলে বলছে এই কেন্দ্র থেকে ব্যাসার্ধের দূরত্ব কত, এটা কত বের করতে হবে। এটা কত হবে বলো কেউ? 8 সেমি বলছে এর অ্যান্সার হবে। এখানে কেন্দ্রটাকে যদি আমরা ও নাম দিয়ে দিই আর ব্যাসার্ধটাকে যদি আমি জ্যাটাকে যদি এবি নাম দিয়ে দিই আর এই পয়েন্টটা ধরো সি, তাহলে ও সি বের করতে হবে। ও সি এটা বের করতে হবে। দেওয়া আছে কি ব্যাসার্ধ অর্থাৎ ও বি, এটা দেওয়া আছে 10 সেমি, আর দেওয়া আছে জ্যা এবি হচ্ছে 12 সেমি। কি করে হবে কেউ বলো? যদি বিওসি ত্রিভুজটা নিয়ে নি ওখান থেকে। আচ্ছা, এই ত্রিভুজটা নিলে, হ্যাঁ, তারপরে স্যার সি তো এবি কে লম্বভাবে ছেদ করেছে, তাহলে সি তো এবি এর উপরে আছে। সি সিবি তাহলে 6 হবে তো। হ্যাঁ স্যার সিবি তাহলে 6 হবে তো। আচ্ছা, বলছে বিসিটা অ্যাকচুয়ালি ওই এবির অর্ধেক হয়ে যাবে, যেহেতু সিটা মধ্যবিন্দু, ব্যাসার্ধ জ্যা এর উপরে লম্ব হলে মধ্যবিন্দুতে লম্ব হয়, তাহলে বিসি হবে তোমার হাফ এবি, এবির অর্ধেক, হাফ এবি। যেহেতু এবিটা 12 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে হাফ ইন্টু 12, তার মানে হয়ে যাবে 6 সেন্টিমিটার। তারপরে কি করবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, লম্ব হচ্ছে ওসি, তাহলে ওসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু ওবি স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ত্রিভুজ স্কয়ার। হ্যাঁ, লম্ব স্কয়ার প্লাস সিবি স্কয়ার, ভূমি হচ্ছে সিবি বা বিসি ইকুয়াল টু অতিভুজ হচ্ছে ওবি। হ্যাঁ, এখানে সব ভ্যালুগুলো বসিয়ে দিলে পাবো। তাহলে ওসির ভ্যালু কত? ওসির ভ্যালু আমরা জানি না, এটাকে রেখে দেবো। বিসির জায়গায় বসাবো, এই দেওয়া আছে না, এক্ষুনি বের করলাম 6, আর ওবির জায়গায় বসাবো 10, তাই তো? তাহলে কি হবে? হবে আমাদের ও সি স্কোয়ার প্লাস ছিল বিসি স্কোয়ার। বিসি মানে হচ্ছে তোমার 6, তাহলে 6 স্কোয়ার, হ্যাঁ, 6 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার। তাহলে ও সিটাকে রেখে দিলাম, 10 স্কোয়ার মানে 100, আর এই 6 স্কোয়ার বাঁদিকে এলে মাইনাস হয়ে যাবে 36, তাহলে ওসি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, যেহেতু ওসি স্কোয়ার ছিল, ওসি বের করছি, তাহলে 64 বিয়োগ করলে তার মানে 8, তাহলে 8 সেন্টিমিটার হলো। এইবারে 3 দাগের প্রবলেমটা কি বলছে? বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? দুটো ঘনক 1:8, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা হচ্ছে ছোট ঘনক আর একটা হচ্ছে বড় ঘনক, আয়তনটা 8 গুণ হয়ে যাচ্ছে, 1:8। ঠিক আছে,
দুটোর আয়তন অনুপাত হচ্ছে 1:8। এটা যদি 1 হয় এটা হচ্ছে 8। 8 তো ধরে নিই এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, ধরে নিলাম এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, আর এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য l। ধরে নিলাম এটা a আর এটা l। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। দেওয়া আছে আয়তন, এটার আয়তন v1, এটার আয়তন ধরলাম v1 আর এটার আয়তন ধরলাম v2। তাহলে দেওয়া আছে v1 v2 সমান 1:8। সমগ্র তলের ক্ষেত্রফল, এটাকে আমি ধরে নিলাম s1 আর এটাকে ধরে নিলাম s2। তাহলে আমার বের করতে হবে s1:s2, এটা বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, এটা বের কিউব l কিউব। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কি? এই যে ছোট 6 ইনটু বাহু স্কয়ার 6 ইনটু বাহু স্কয়ার, তাহলে যেহেতু বাহু তাহলে 6 ইনটু a স্কয়ার। আর এটা কত? 6 ইনটু l স্কয়ার, এই l। এইবারে দেখো দেওয়া আছে v1:v2 সমান 1:8। তাহলে v1 মানে হচ্ছে a কিউব আর v2 মানে হচ্ছে l কিউব, বসিয়ে দাও। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা v1:v2 সমান 1:8 এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে v1 ছিল a কিউব ইসটু v2 ছিল l কিউব সমান 1:8। a কিউব বাই l কিউব সমান 1/8। স্যার 1/2 আছে। হ্যাঁ, তাহলে a বাই l এর হোল কিউব লিখতে পারি, a বাই l এর হোল কিউব। আর এখানে লিখতে পারি 1/2 এর হোল কিউব, কারণ 2 3 বার গুণ করলে 2 এর কিউব করলে 8 হয়। দুদিক থেকে কিউব যদি তুলে দিই তাহলে আমরা পাবো a বাই l সমান হচ্ছে হাফ। এইবারে আমাদের বের করতে বলেছে কিন্তু এটা s1:s2, এই s1:s2 বসিয়ে দেবো আমরা। তাহলে এখন আমরা স্টার্ট করছি লাস্ট পার্ট, s1:s2। s1 দেখো পরিষ্কার লেখা আছে এখানে, s1 হচ্ছে 6a স্কয়ার আর s2 হচ্ছে 6l স্কয়ার। তাহলে 6a স্কয়ার ইসটু 6l স্কয়ার। a স্কয়ার ইজ টু l স্কয়ার। হ্যাঁ, তাহলে 6 ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকবে a স্কয়ার ইজ টু l স্কয়ার। এইবারে দেখো এখানে আগে এটা যদি একটু সিম্পলিফাই করে নিই আমরা, গুণ করে দাও 2a সমান l, অর্থাৎ l ইকুয়াল টু 2a হচ্ছে, l ইকুয়াল টু 2a বা a সমান l/2 করতে পারো। তাহলে আমরা l এর জায়গায় কি করব? l এর জায়গায় 2a বসিয়ে দেবো, l এর জায়গায় 2a বসিয়ে দেবো। দেখো a স্কয়ারটাকে রেখে দিলাম আর l এর জায়গায় আমরা 2a বসিয়ে দিচ্ছি। ছিল l স্কয়ার, তাহলে স্কয়ার হবে। তাহলে 2a স্কয়ার মানে কি? 4a স্কয়ার। আবার অনুপাতের দুদিকে স্কয়ার যদি আমরা ক্যান্সেল করে দিই, হ্যাঁ, তাহলে এখানে 1 পড়ে থাকবে, এখানে 4 থাকবে। এটা হবে তোমার অ্যান্সার। তারপর 4 দাগে দেখো বলছে 400 টাকায় 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? কি কি দেওয়া আছে? 400 টাকা, এটা হচ্ছে আসল, আসলটা দেওয়া আছে। তাহলে দেওয়া আছে হচ্ছে আসল, যেটাকে আমরা পি বলি, এটা 400 টাকা দেওয়া আছে। সেকেন্ড আর কি দেওয়া আছে? 2 বছরের সময়টা দেওয়া আছে, 2 বছর সময় যেটা আমরা টি বলি, এটা হচ্ছে 2 বছর। তারপরে আর কি দেওয়া আছে? সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। সমূল চক্রবৃদ্ধি কি বলি?
ক্যাপিটাল এ। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি বলেছে 441 টাকা। আর বলেছে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার। বলছি এটা কি আর লেখা হয়? হ্যাঁ, এটা আমরা ধরে নেবো, এটা বের করতে বলেছে, এটা আমরা আর ধরে নেবো। ঠিক আছে, এটা আমাদের কিন্তু বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা বের করতে হবে। আর তাহলে ফর্মুলা কি? Sir, A equal to P into 1 plus R by 100 to the power. আচ্ছা, অ্যান্সার স্টার্ট করছে এখান থেকে। A equal to Sir, P into B into 1 plus R by 100 to the power to the power n. n। এখানে বছরটা, হ্যাঁ, এখানে t হবে নাকি? হ্যাঁ, T হবে, হ্যাঁ, T। যেহেতু সময়টা t ধরেছি, অ্যাকচুয়ালি n বললেও হয়, মানে আমরা কত বছর দিচ্ছি, বছরে দেওয়া হচ্ছে, সেই জন্য 2 বছরে 2বার দেওয়া হবে ইনস্টলমেন্ট টাইপের। তাহলে এখানে দেখো, যদি আমরা বসিয়ে দিই এর মান হচ্ছে 441 সমান p এর মান হচ্ছে 400 ইন্টু 1 প্লাস আর এর জানি না আমরা মান কি, আরটাকে রেখে দিলাম, আর টি মানে হচ্ছে 2, 2 টি মানে হচ্ছে 2। তাহলে এই 400টা ভাগ করে দেবো এখানে, 400টা ভাগ করে দিলে কি হবে? 441 বাই 400 সমান 1 প্লাস আর বাই 100 হোল স্কয়ার। 21 বাই 20 হোল স্কয়ার এই সাইডে। তাহলে আমরা কি করছি দেখো, 441 বাই 400 আমরা পরের স্টেপে কি লিখতে পাচ্ছি, 441 বাই 400 সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। হ্যাঁ, 441 মানে হচ্ছে 21 স্কয়ার, আর 400 মানে 20 স্কয়ার, তাহলে 21 বাই 20 স্কয়ার লিখতে পারি। দুদিক থেকে যদি স্কয়ার তুলে দিই, 21 বাই তাহলে 20 21 বাই 20 সমান 1 প্লাস আর বাই 100। তো 1টা ওদিকে নিয়ে মাইনাস করুন। হ্যাঁ, তাহলে 21 বাই 20 রেখে দিলাম, আর 1টাকে নিয়ে চলে এলাম বাঁদিকে, ডান দিকে আর বাই 100 পড়ে থাকলো। এটা কি হবে, 20 লসাগু হবে, উপরে হবে 21 মাইনাস 20, আর এটাকে রেখে দিলাম যা ছিল তাই। তার মানে আলটিমেটলি আমরা কি পেলাম, 1 বাই 20 সমান আর বাই 100। তাহলে আমরা পেলাম 1 বাই 20 সমান আর বাই 100। Sir, 20 পাঁচে 100 করে দিও। তাহলে যদি আমরা r equal to 5 হ্যাঁ এটাকে ক্যান্সেল করে দেওয়া যায়, তো এইরকম 20 আর 100 কাটলে 5, তার মানে থাকলো 1 ইকুয়াল টু আর বাই 5। 5টে দিকে গুণ হলে 5 হবে, মানে আর ইকুয়াল টু 5। তাহলে এটা হবে অ্যান্সার। বলেছে যে কত পার্সেন্ট হারে সুদ দিত, তাহলে 5% হারে সুদ দিত। 5% ঠিক আছে, আর 5 নম্বরটা বলছে যে x12y27 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি মানে পরপর সব নাম্বারগুলো সমানুপাতি হবে। বলে x আর y এর মান বের করো, x ও y এর মান নির্ণয় করো। x12y27 x 12y27 ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। তাহলে x বাই y এর x আর y এর মান বের করতে হবে। কি করব বলো? x by 12 হ্যাঁ, ক্রমিক সমানুপাতি equal to y by 27 equal to কি? হ্যাঁ, পরপর অনুপাতগুলো সমান হবে। 12 আর y এর অনুপাত,
তারপরে ওয়াই আর 27 এর অনুপাত, এগুলো সব সমান হবে। এটাকে কে ধরে নিই। তাহলে প্রথম দুটো তাহলে x/12 কি হবে, কে এর সাথে সমান। তাহলে আমরা বলতে পারি কি x/12 কে এর সাথে সমান, আবার 12/y কে এর সাথে সমান, y/27 এর সাথে সমান, আবার y/27 এর সাথে সমান। তারপরে কি হবে, করে ওটার সাথে গুণ করতে হবে। কিন্তু এখান থেকে তো কে এর মান দুটো পেয়ে যাচ্ছি। স্যার হ্যাঁ বলো। y 12/y equals to y/27, এখান থেকে যদি y এর মানটা বার করে তারপর x/12 is equal to 12/y, কোনটা থেকে কে এর মান বের করবে। স্যার কে এর মানটা যদি স্যার না ধরা হয়, স্যার x/12 ইকুয়াল টু 12/y থেকে x2 এর মানটা বের করে এই তৃতীয় সমীকরণে স্যার বসিয়ে দিলে বেরিয়ে যাবে y এর মান। হ্যাঁ সাও করতে পারো। আচ্ছা যদি এই রকম করো, এখান থেকে তোমার লাস্ট থেকে আসতে হবে, প্রথমে এখান থেকে তোমার y এর মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে y এর মান কত পাচ্ছি, y সমান 27k, সেটা এই জায়গাটায় বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখন এই 12/y সমান k এটা ধরছি, ছিল কি 12/y সমান k। এখানে আমরা কি করব, এই যে y এর মানটা 27 কে বসিয়ে দেবো। তাহলে 12/y এর মান হচ্ছে 27k সমান হচ্ছে k। তাহলে গুণ করে দাও, 27k² সমান 12। তাহলে k² এর মান কত, 12/27। এটাকে কাটাকাটি যাবে তো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 9 27। তাহলে কে এর মান হচ্ছে 2/9, তাই তো, স্যার 2/3 স্যার 2/3। স্যার প্লাস মাইনাস আমার হ্যাঁ মাইনাসটাও ধরতে পারো। তাহলে তোমার অ্যাকচুয়ালি প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা বলেছে এরা ক্রমিক সমানুপাতি হবে। তার মানে এখানে যদি নেগেটিভ যদি চলে আসে দুটোয়, তাহলেও কিন্তু ক্রমিক সমানুপাতি হচ্ছে, সেক্ষেত্রে মাইনাসটাও দিতে পারো, ঠিক আছে। মাইনাসটাও কনসিডার করা যেতেই পারে, প্লাস মাইনাস। এইবারে লাস্ট এইটাকে কাজে লাগতে হবে, x/12 সমান কি। k এর মান তো 2/3, x equal to হ্যাঁ এবারে x, এবারে ছিল কি x/12 সমান k। তাহলে x/12 সমান k এর মান পেলাম প্লাস মাইনাস 2/3। তাহলে x এর মান পাবো প্লাস মাইনাস 2/3 ইন্টু 12। 12টা ভাগ ছিল, দিয়ে গিয়ে গুণ হয়ে গেল। এইবারে 3 আর 12 কাটলে 4, তার মানে প্লাস মাইনাস 8। তাহলে x এর মান বের হয়ে গেল, তাই না, x এর মান হচ্ছে প্লাস মাইনাস 8। এইবারে y এর মানটা বের করব। দেখো এখানে y এর বের করা আছে, এই যে y সমান 27 কে বের করা ছিল, এখানে k এর মান বসিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এই যে y সমান 27k, তাহলে 27 ইন্টু k, k মানে হচ্ছে প্লাস মাইনাস 2/3। তাহলে এই 3 আর 27 9 থাকবে, প্লাস মাইনাস 8। তাহলে প্লাস মাইনাস এই 9 আর 2 গুণ করলে হবে 18। তার মানে আমরা পেলাম কি y এর মান হচ্ছে প্লাস মাইনাস। কিন্তু এই জায়গাটা একটা ব্যাপার আছে তোমার, x এর মান যখন প্লাস, y এর মান মাইনাস নিলে কিন্তু হবে না। x এর প্লাসের সাথে y এর প্লাস নিতে হবে, x এর মাইনাসের সাথে y মাইনাস নিতে হবে। কেন দেখো এই জায়গাটা দেখো, x এর মান যদি প্লাস নিই তাহলে দুটো প্লাসের অনুপাত প্লাস হবে, আবার y এর মান যদি মাইনাস নিয়ে নিয়ে প্লাসের সাথে যখন মাইনাস নেবো, তখন একটা মাইনাস একটা প্লাস, তখন এই দুটোর অনুপাত কিন্তু এই দুটোর সাথে সমান হবে না।
তাই জন্য তোমার এই জায়গাটা লিখতে হবে কিন্তু ঠিকঠাক করে অ্যান্সারটা, যে অ্যান্সার লিখতে হবে x ইকুয়াল টু 8 হলে y 18, আবার x সমান -8 হলে y সমান -18। ঠিক আছে, একটার প্লাসের সাথে আরেকটা মাইনাস নিলে কিন্তু হবে না, হয় দুটোই প্লাস নিতে হবে, তা না হলে দুটো মাইনাস নিতে হবে। তারপরে দেখো 6 দাগের প্রবলেমটা, ছয়ের দাগে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস। ঠিক আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, ধরে নিলাম এটা। ঠিক আছে, এটার কেন্দ্রটা হচ্ছে ও, কেন্দ্রটা হচ্ছে ও। বলেছে ও কেন্দ্র একটি বৃত্তের এবি ব্যাস, এর ব্যাসটা হচ্ছে এবি। ব্যাস মানে কেন্দ্রের উপর দিয়ে যাবে, এবি, এবি হচ্ছে ব্যাস। সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু ও বি সি 60 ডিগ্রি। সি এমন ভাবে নিতে হবে যাতে ও বি সি 60 ডিগ্রি হয়। ধরো এই জায়গাটায় সি আছে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি ও বি সি। ঠিক আছে, এটা হচ্ছে 60 ডিগ্রি হলে ও সি এ কত? ও সি এ, ও সি এ এই অ্যাঙ্গেলটা কত? এটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম, এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। বলো দেখি কি গোল করবো। স্যার ওখানে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার এসকেবিটা 90 ডিগ্রি হবে। এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? হ্যাঁ স্যার, তাই 90 ডিগ্রি হয়ে যাবে। অর্ধবৃত্তস্থ কোণ। তো একটা উপাদ্য ছিল অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। তার মানে আমরা পেলাম এই পুরো কোণটা 90 ডিগ্রি। এবারে বলো, এইবারে দেখো এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ দেখো এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে দুটো বাহু যদি সমান হয়, অর্থাৎ ওবির সাথে ওসি সমান, কেন না ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে আমরা জানি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হবে। তাহলে ওসিবি কোণের সাথে, অর্থাৎ এটা ওসিবি কোণের সাথে ওবিসি কোণ সমান, আর ওবিসি কোণটাই প্রশ্নে দেওয়া আছে 60 ডিগ্রি। তার মানে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে পুরোটা 90 ডিগ্রি, তার একটা অংশ যদি 60 হয়, অপর অংশটা কত? 90 থেকে বাদ দিলে পাবো। অতএব ওই 90 ডিগ্রি মাইনাস, হ্যাঁ ও সি এ এই কোণটা হবে 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আর আছে, আর 7 দাগে একটা আছে। 7 দাগে বলছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? একটা ঘনক, ধরো এইরকম একটা ঘনক ছিল, ধরো এইরকম একটা ঘনক ছিল, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো আমি এ ধরে নিলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। এবারে 50% বাড়াবে, মানে যা ছিল তার অর্ধেক বাড়িয়ে দেবে। 50% বাড়াবে তার মানে এর অর্ধেক বাড়িয়ে দেবে, এটা পুরোটা তার অর্ধেক, এইটুকুটা বাড়িয়ে দেবে। তার মানে ঘনকটা একটু বড় হয়ে যাবে, এরকম একটু বড় ঘনক পাবো। তাহলে এর প্রত্যেকটা বাহু কত হবে? a প্লাস a/2। আগে ছিল a, আর তার 50% বাড়াচ্ছে, 50% মানে অর্ধেক, তো আমরা জানি a/2। ঠিক আছে, এখন নতুন বাহু হলো a প্লাস a/2। এখন প্রশ্ন করেছে যে
তাদের সমগ্র দলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে এটার সমগ্র দলের ক্ষেত্রফল S1 যদি ধরি আর এটার যদি S2 ধরি, তাহলে আমার বের করতে হবে S1 S2 S2, না সরি, কত বৃদ্ধি পাবে, অনুপাত চাইনি, বলেছে কত বৃদ্ধি পাবে, শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে দুটোকে বের করে তার শতকরা হিসেব করতে হবে। তাহলে অ্যান্সারটা দেখো, তাহলে সমগ্র দলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 বাহু স্কয়ার, এখানে বাহু a, তাহলে 6a স্কয়ার। আর এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? 6, এটা মানে অ্যাকচুয়ালি a প্লাস a/2 মানে 3a/2, তাহলে 6a স্কয়ার, এখানে a মানে কিন্তু 3a/2 বাহু। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি, 6 ইনটু এটা হচ্ছে 9a স্কয়ার বাই 4। তাহলে যদি আমি একটু কেটে ছোট করি, 2 দিয়ে কাটলে 2 2 4 আর 3 2 6, তাহলে কত থাকলো? উপরে থাকলো 27 স্কয়ার বাই 2। তাহলে আগে ছিল 6a স্কয়ার আর এখন বেড়ে হলো 27 স্কয়ার বাই 2। তাহলে কত বৃদ্ধি পেল? দুটো বিয়োগ করলে পাবো। তাহলে বৃদ্ধি কত হলো? 27 স্কয়ার বাই 2, আর আগে ছিল 6a স্কয়ার, তাই তো? এখন হয়েছে 27a স্কয়ার বাই 2 আর আগে ছিল 6a স্কয়ার। তাহলে যদি 2 লসাগু হয়, তাহলে 27 স্কয়ার মাইনাস 6 2 12 স্কয়ার কত হলো? 15 স্কয়ার বাই 2। এইবারে শতকরা বৃদ্ধি চেয়েছে অ্যান্সার, শতকরা বৃদ্ধি। তাহলে এত যে বাড়লো, কার মধ্যে বাড়লো? এই 6a স্কয়ারের মধ্যে থেকে বেড়েছে, এটা তো প্রথমে ছিল। তাহলে শতকরা মানে কি? এইটা বাই 6a স্কয়ার, 15 স্কয়ার বাই 2 বাই 6a স্কয়ার ইনটু 100, যেহেতু পার্সেন্টেজে নিয়ে যাব আমরা, তাই তো? তাহলে এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এই 2টা নিচে চলে আসবে, তাহলে 15 স্কয়ার আর উপরে 100 থাকবে, 2টা নিচে চলে আসবে। তার মানে 15 স্কয়ার ইনটু 100 উপরে থাকলো, আর নিচে 2 ইনটু 6a স্কয়ার চলে এলো, তাই তো? 2 ইনটু 6a স্কয়ার। হ্যাঁ, স্কয়ার কেটে যাচ্ছে। আর এখানে 3 দিয়ে কাটো, 15 কে 3 দিয়ে কাটলে 5, 6 কে 3 দিয়ে কাটলে 2, 2 আর 100 কাটলে 50, আবার এই 2 আর 50 কাটলে 25, তাহলে 5 25 125। হ্যাঁ, তাহলে তোমার সমগ্র দলের ক্ষেত্রফল শতকরা 125 ভাগ বৃদ্ধি পাবে বা 125% বৃদ্ধি পাবে। হ্যাঁ, হলো? তারপরে আর একটা বলেছে সমাধান করো, 2x plus 1 plus 3 by 2x plus 1 সমান 4। x এর মান কিন্তু not equal to minus half। তাহলে সমাধান করতে বলছে 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to 4। একটা জিনিস কিন্তু বলে দিয়েছে, x এর মান মাইনাস হাফের সাথে সমান নয়। অ্যাকচুয়ালি মাইনাস হাফের সাথে সমান হয়ে গেলে এটা 0 হয়ে যাবে। 3/0 অসংজ্ঞাত, নিচে 0 তো আসা যায় না, 0 দ্বারা কাউকে ভাগ করা যায় না, 3/0 বের করা যাবে না, তাই জন্য এটা দিয়েছে। x এর মান কখনো যদি মাইনাস হাফ আসে, সেটাকে বাদ দিতে হবে। তো এটাকে বলো কে কিভাবে করেছো? আচ্ছা, তাহলে যদি আমরা এই 2x plus 1 এটাকে যদি আমরা a ধরি, তাহলে এখানেও a বসবে, তার মানে আমার হবে a plus 3/a সমান 4। এইবারে a লসাগু হবে a স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4। এটা গুণ করে দাও, a স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a। 4 এটাকে বাঁদিকে নিয়ে চলে এসো, a স্কয়ার প্লাস 3 মাইনাস 4a সমান 0।
এবারে মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য এই 4a-টাকে মাঝখানে ঢোকাতে হবে, সাজাতে হবে। a এর পাওয়ারে 2, তারপরে a এর পাওয়ারে 1, সেই টার্মটাকে নিতে হবে। তার মানে আমরা সাজালে পাবো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3। 4a প্লাস 3। আমি তো অন্যভাবে করেছি। a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 সমান 0। অন্যভাবে করলেও হবে, এ না ধরে ডিরেক্ট তুমি লসাগু করলেও হবে। 3 প্লাস 1। এটা 3 প্লাস 1, আচ্ছা 3 প্লাস তাহলে 4টাকে লিখবো 3 প্লাস 1, কারণ 3 আর 1-এর গুণফল 3। তাহলে এটা হবে 3a মাইনাস 1 ইন্টু a মানে a। মাইনাস a। তাহলে এই প্রথম দুটো থেকে কমন যাচ্ছে a, কমন যাচ্ছে, a কমন যাচ্ছে। আর এই দুটো থেকে মাইনাস 1 কমন যাচ্ছে। তাহলে আবার a মাইনাস 3 কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো a আর মাইনাস 1। a মাইনাস 1। a তাহলে মাইনাস দুটো রাশির গুণফল যদি 0 হয়, আমরা জানি তারা a equal to 3। হ্যাঁ কোনো একটা 0 হবে। তো এখানে দুটোই প্লাস আছে, 0 আছে। হ্যাঁ কারণ তো স্যার একটা 3 আসছে, একটা 1 আসছে। হ্যাঁ, এটা থেকে পাবো a এর মান 3, আর এটা থেকে পাবো a এর মান 1। এখন অঙ্ক শেষ হয়নি, কারণ অঙ্কে x ছিল, এই এর জায়গায় 2x প্লাস 1 বসাতে হবে। তাহলে a এর মান 3, তার মানে 2x প্লাস 1 এর মান 3, আবার a এর মান 1 মানে 2x প্লাস 1 এর মান 1। তার মানে আমরা পেলাম 2x প্লাস 1 এর মান 3, একটা পেলাম, আর 2x প্লাস 1 এর মান 1, এটা একটা পেলাম, তাই তো? তাহলে 2x সমান 1 টা দিকে নিয়ে যাও, 3 মাইনাস 1 হয়ে গেল। তাহলে 2x ইকুয়াল টু 2, ইকুয়াল টু 1 আর তাহলে x1 হয়ে গেল, 2 2 কেটে গেল, এখানে 1 1 কেটে গেল, 2x সমান 0। তাহলে x এর মান, ইকুয়াল টু 0। এই সমাধানের ক্ষেত্রে কিন্তু নিচে এটা লিখতে হবে, অতএব নির্ণেয় সমাধান সমাধান x ইকুয়াল টু 1, 0। x এর